ব্যানার্জি পার্লামেন্টে মাথা হেট করছে, আর এখানে কুণাল ঘোষ আজকে আমি জানি না ফুটেজ খাওয়ার জন্য কিনা নিজে ফ্রন্ট সামনের সারিতে আসতে পারছে না, তার ফ্রাস্ট্রেশন থেকে কিনা, কুণাল ঘোষ আজকে যেটা করলো সেটা আরেক লেভেলের, মানে একটা নট্য কোম্পানি চালাচ্ছে কালীঘাট তৃণমূল, নট্য কোম্পানি। ওই শীতকালের সার্কাস এখন বর্ষাকালে চলে এসেছে। এই সার্কাসটা যে পরিচালনা করছে সেও আবার তুইতকারি করছে, একে দেখে নেবে, ওকে দেখে নেবে, এর পেছনে ডিজে বাজিয়ে দেবে, যা পারে বলে যায়। মানে ফুটানিকা ডিব্বা, মানে না, এই ফুটানিকা ডিব্বা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে ছাড়ে না। মুখ্যমন্ত্রী বলেছে, মানে ভাষায় প্রকাশ করতেও আমার আড়ষ্টবোধ হচ্ছে, উনি বলেছেন বাপ যদি ঠিক থাকে ইত্যাদি, তাহলে 2029-এ ডায়মন্ড হারবারে ও লড়ে দেখান। মানে কোন জায়গাতে চলে যাচ্ছে ভাবুন। কুণাল ঘোষ আজকে তাকে চ্যাংদোলা করে বাইরে ছুড়ে ফেলে দিতে বাধ্য হয় মার্শালরা। তার নিজের দলের এমএলএকে কুণাল ঘোষ কি করছে বিধানসভার মধ্যে, মানে এই জায়গায় বাংলা এবং বাঙালিকে নামিয়ে এনেছিল এই কালীঘাট তৃণমূল। ভাগ্যিস এরা আর নেই এবার। দেখুন, আক্রুজ্জামান, সময় আপনার 12 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবে? শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। আমার সাথে আরও দুজন বিশেষজ্ঞ এই মুহূর্তে রয়েছেন, রিপাবলিক বাংলায় দেবাশিস চৌধুরী এবং তার পাশাপাশি মানস ভট্টাচার্য, ওনাদের ছবিও আমরা দেখাবো। এই তিনজন নিউজ মেকার বাদেও আক্রুজ্জামান সাহেব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আক্রুজ্জামান সাহেব, আজ কি হলো বলুন তো ব্যাপারটা, মানে একটু পুরোটা বলুন, আমরা ছবি দেখে স্তম্ভিত।
মানে এরকম কি আদৌ হয়? প্রিভিলেজ মোশন আনার মতন একটি ঘটনা, উনি সাসপেন্ড হননি কেন সেটা আমরা মাননীয় স্পিকারকেও জিজ্ঞেস করব, কিন্তু কি হলো? আজকে বিধানসভায় ডিমান্ড নাম্বার 68 পুলিশ এবং পার্বত্য নিয়ে বাজেটের ওপর আলোচনা ছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার আগে বক্তা হিসাবে আমার নাম ছিল। আমি যখন এই ডিমান্ডের ওপর দাঁড়িয়ে পুলিশ বাজেটের ওপর বক্তব্য রাখতে শুরু করি, হঠাৎ দেখি কুণাল ঘোষ আমার সামনে মারমুখী উদ্যত হয়ে আমার বক্তব্যকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি বক্তব্য রাখতে থাকি, পুরো হাউসের সকল সদস্য সেখানে এসে গিয়ে কুণাল ঘোষকে তার এই উদ্ধত্ত আচরণ থেকে বিরত করার চেষ্টা করেন। কিন্তু কুণাল ঘোষ আঙুল তুলে তুলে বলেন যে আমাকে উনি বলতে দেবেন না, ওনাকে কেন বলতে দেওয়া হয়নি, এরকম আস্ফালন আচরণ করেন। ওনাকে হাউসের প্রায় সদস্য অনুরোধ করেন যে তুমি বিধানসভার ভিতরের রীতিনীতি শিষ্টাচারকে মান্যতা দিয়ে তোমার চেয়ারে যাও, যা বলার স্পিকারকে বলো। কিন্তু তার আস্ফালন ঔদ্ধত্য আরও বাড়তে থাকে। তখন স্পিকারের চেয়ার থেকে রুলিং হয় যে তাকে হাউস থেকে বের করে দেওয়া হোক। এবং তার এই যে ঔদ্ধত্যমূলক আচরণ, একটা মারতে যাওয়া বিধানসভার মধ্যে একটা তার সতীর্থ বিধায়ককে, এটা আমি বিধানসভায় পরপর 4 বার নির্বাচিত সদস্য, কুণাল ঘোষ এই প্রথম বিধানসভায় এসছেন। আমি বিধানসভার অতীতে এরকম কোনো বিধায়কের প্রতি অন্য বিধায়ক মারমুখী হয়ে বক্তব্য রাখতে দিব না, এরকম আচরণ দেখিনি। আজকে কুণাল ঘোষ যে ধরনের আচরণ করেছেন, আমি মর্মাহত, ব্যথিত, এবং বিধানসভার যেন একটা লজ্জা সারা দেশের মানুষ দেখল কুণাল ঘোষের আচরণ, ঔদ্ধত্য এবং মারতে আসা একজন বিধায়ককে একবার মারমুখী তার ভূমিকা। ঠিক। এবং এই ব্যাপারে আজকে বিধানসভার সকল সদস্য নিন্দা প্রস্তাব করেছেন। হাউস অব দি লিডার মুখ্যমন্ত্রী নিজে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরবর্তীকালে স্পিকার রুলিং দিয়েছেন, পুরো দিনের জন্য ওনাকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। এই হলো ঘটনা আজকে। জুমান সাহেব, আমরা দূর থেকে দেখছিলাম, মানে আমরা ক্যামেরায় দূর থেকে লং শটে দেখছিলাম, আপনার তো একদম ক্লোজ, মানে একদম সামনেই আপনি ছিলেন। আপনাকে কি মারতে যাচ্ছিল কুণালদা, না কলার ধরতে যাচ্ছিল? মানে কি করতে যাচ্ছিল এই কুণাল ঘোষ, সেটা একটু বলুন না। আকরুজ্জামান সাহেব, সম্ভবত নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছে। আকরুজ্জামান সাহেব, হ্যাঁ হ্যাঁ, না, আমি বক্তব্য রাখছিলাম, আমার বক্তব্যকে থামিয়ে দিয়ে আমার মাইক বন্ধ করে আমার সামনে আস্ফালন করছিলেন। ওনার বক্তব্য, ওনার নাম কেন বক্তার তালিকা রাখেনি, ওনার জানা নেই যে আমি অপোজিশন চিফ হুইপ। আমাকে আমার তৃণমূলের যখন এখন 78 সদস্য আছে, অপরদিকে কংগ্রেসের 2 জন আছেন, সিপিএমের 1 জন আছে, নওশাদ সিদ্দিকী, ওটা কি বলছো ওটাকে, এই আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সকলগুলোকে অপোজিশন চিফ হুইপ হিসাবে যেমন সরকারি পক্ষ যা টাইম পায় সেই টাইম বিরোধী পক্ষকে দেওয়া হয়। আমি অপোজিশন চিফ হুইপ হিসাবে বিরোধী দলের সকল মেম্বারকে যার যেমন মতো সুবিধা মতো তাদের বক্তব্য রাখার সুযোগ করে দিই। ওনাকে কেন আজকে পুলিশ বাজেটের সুযোগ দেওয়া হয়নি, এটাই ওনার মূল রাগ। এবং এই রাগ বশত উনি আমার সামনে এসে মানে মারমুখী ঔদ্ধত্য আচরণ করেন। আমি ঠিক এই জায়গাতে আমি মানসদার কাছে যাওয়ার আগে আকরুজ্জামান সাহেব, আমার শেষ প্রশ্ন আপনাকে, কিছু মনে করবেন না, আপনি এত বছর ধরে তৃণমূল কংগ্রেস করছেন, কিন্তু এখন কালীঘাট তৃণমূলকে দেখে আমার মনে হচ্ছে একটা সার্কাস চলছে এবং সার্কাসটা চালানো হচ্ছে, কোনো একটা রিং মাস্টার রয়েছে। তৃণমূল একটা নট্য কোম্পানিতে, এই কালীঘাট তৃণমূল একটা নট্য কোম্পানিতে পরিণত হয়েছে বলে আমার মনে হচ্ছে। মানে আগে তৃণমূলকে তাও ভিলেন মনে হতো, এখন জোকার মনে হচ্ছে, কার্টুন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। যে যা পাচ্ছে করছে, এবং একটা হাসিরও, একটা রাগের, অভিমানের জায়গা নেই, এখন হাসির মতন একটা খোড়াকে পরিণত হচ্ছে। যে যাকে পাচ্ছে কিস্তি করছে, যে যাকে পাচ্ছে কলার ধরে টেনে নামানোর চেষ্টা করছে, বের করে দিচ্ছে। মানে কেসটা কি চলছে তৃণমূল কংগ্রেসে? তো মাথা হেট করে দিচ্ছে সবার, আপনারও মাথা হেট হবে কিন্তু। একজন বিধায়ক হিসাবে আমি দুঃখিত এবং লজ্জিত।
আমি পরপর 4 বার বিধানসভায় নির্বাচিত সদস্য। আমি গতবারের মন্ত্রিসভার সদস্যও ছিলাম, এবার অপোজিশন চিফ হুইপ। কুণালবাবু প্রথম বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। উনি একজন সাংবাদিক হিসেবে নিজে অহংকার বোধ করেন, ওর বিধানসভার রীতিনীতি এটা জানা উচিত ছিল। উনি যে ঘটনা ঘটিয়েছে, অতীতে বিধানসভার ফ্লোরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি। আমি একজন বিধায়ক হিসেবে সারা বিধায়কের মাথা উনি দেশের সামনে নত করে দিয়েছেন। আমি দুঃখিত, লজ্জিত, মর্মাহত।